আমি একটা কম বয়সী মেয়ে ছিলাম। আমি দেখতেও খুব সুন্দর ছিলাম, কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার কাছে আসে না। আমার মনে অনেক প্রশ্ন জাগে। আমার স্বামী কি অন্য কাউকে ভালোবাসে, নাকি সে পুরুষত্বহীন ব্যক্তি? আমি একজন বাবার সাথে দেখা করি। তিনি আমাকে একটা উপায় বলেন। তিনি একটা কাগজে কিছু লিখে আমাকে দেন আর বলেন এটা আমার স্বামীকে জলের সাথে মিশিয়ে খাওয়াতে। আমি যখন সেই কাগজটা জলের সাথে মিশিয়ে আমার স্বামীকে খাওয়াই, তখন সেই রাতে আমার স্বামী আমার সাথে যা করে তাতে আমি চিৎকার করে উঠি। কারণ আমার স্বামী তো, মা বাবা আমার নাম বিধি রেখেছিল। কারণ আমি খুব সুন্দর দেখতে ছিলাম। তখন আমার খুব কম বয়স ছিল, কিন্তু মা বলে ওর এখনই বিয়ের ব্যবস্থা করা উচিত। বিয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে যাই। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়া হবে। তবে এর পেছনে একটা গল্প ছিল। আমার মায়ের বিয়ে 30 বছর বয়সে হয়েছিল। মা মনে করতো যে মেয়েরা যত সুন্দর দেখতে হবে তত তাড়াতাড়ি তার স্বামীর মন জয় করতে পারবে। আর আমি কম বয়সী মেয়েরা বেশি সুন্দর হয়। যত বয়স বাড়ে তত শরীরে চর্বি জমে আর মেয়েরা মোটা হতে থাকে, তাদের সৌন্দর্য কমে যায়। বিয়ের সময় মেয়েদের সৌন্দর্য দেখা হয়, আর না হলে টাকা। মেয়েরা সুন্দর দেখতে হলে তারা খারাপ শ্বশুরবাড়িতেও ঠিক নিজেদের জায়গা করে নিতে পারে। আমি জানি না মায়ের এই কথাগুলো ঠিক না ভুল, কিন্তু সবাই এটাই বলে যে মা ঠিক বলছে। তাই খুব কম বয়সে আমার বিয়ে ঠিক করা হয়। আমার বিয়ে নিয়ে কোনো উৎসাহ ছিল না। আমার বয়স মাত্র 16 বছর ছিল। তখন আমি কিছুই বুঝতাম না। হ্যাঁ, আমি খুশি হয়েছিলাম এই ভেবে যে আমি নতুন জামা কাপড় পাবো, অনেক গয়নাগাটি পাবো। কিন্তু বিয়ে জিনিসটা কি সেটা আমি তখনও বুঝতাম না। বিয়ের 6 মাস আগে আমার মা আমাকে আমার পিসির বাড়িতে রেখে দিয়ে যায়, আর আমার পিসিকে বলে যায় যে আমাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে। কারণ আমার বাড়িতে শুধু আমি আর আমার মা থাকতাম, কিন্তু পিসির বাড়িতে অনেক মেয়েরা থাকতো। মা বলতো যে মেয়েদের সাথে থাকলে তুই সব শিখে যাবি। কি করে সংসার করতে হয়, কি করে রান্না করতে হয়, কি করে সাজতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, ওরা তোকে সব শিখিয়ে দেবে। আমাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধে যাচ্ছি। পিসির বাড়িতে আমার সময় ভালোই কাটে। ওখানে আমার বয়সী আরও অনেক মেয়ে ছিল, 3-4 জন বোনও ছিল। তাছাড়াও পাড়ার অনেক মেয়ে সেই বাড়িতে আসতো। আমার পিসি আমাকে অনেক ভালো ভালো জিনিস শেখায়, যেগুলো আমি আগে জানতাম না। আমার বিয়ে হয়ে গেল, আর আমি আমার শ্বশুর বাড়িতে চলে এলাম। বিয়ের প্রথম রাতে আমি আমার ঘরে বসেছিলাম। আমার স্বামী ঘরে আসে, কিন্তু পিসি আমাকে যেসব শিখিয়ে দিয়েছিল সেসব কিছুই হয় না। পিসি বলেছিল যে তোর স্বামী ঘরে এসে তোকে নমস্কার করবে, তুইও তাকে নমস্কার করিস, আর সে যদি আগে থেকে নমস্কার না করে তাহলে তুই করবি। আমি আমার স্বামীকে নমস্কার করলাম, কিন্তু তার জবাবে আমার স্বামী কিছু বলল না। সে আমার সাথে কোনো কথা বলল না। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন আমি ঘরে নেই। আমার শ্বশুরবাড়ির বাকি লোকেরা নতুন বউয়ের সাথে যেরকম ব্যবহার করা উচিত সেই রকমই করছিল। তারা সব নিয়মকানুন আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু আমার স্বামী আমাকে এরকম অবজ্ঞা করছে কেন? আমি কম বয়সী ছিলাম, সুন্দর দেখতেও ছিলাম। আমার তুলনায় আমার স্বামীর বয়স একটু বেশি ছিল, তার ওজনও বেশি ছিল। আমার পাশে দাঁড়ালে তাকে আমার বড় ভাই মনে হতো। আমার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে। আমাকে রোজ সেজেগুজে তৈরি থাকতে হয়। আমি রোজ নতুন নতুন শাড়ি পরতাম আর রোজ নতুনভাবে সাজতাম, এই ভেবে যে আমার স্বামীর কোনো না কোনো দিন আমার সাজটা ঠিক পছন্দ হবে। আমার পোশাকের কোনো একটা রং তো ঠিক পছন্দ হবে, আর তখনই ও আমাকে দেখবে আর আমাকে বলবে তার কাছে এসে বসতে।
কিন্তু আমাকে কাছে ডাকা তো দূরের কথা, সে আমার দিকে ফিরেও তাকালো না। প্রতিবেশীদের মধ্যে এক মহিলা এসেছিল যে আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি যে ওই মহিলা আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন। আমার শাশুড়ি মা বলে, সেরকম কিছুই নয় বৌমা, তুমি ভুল ভাবছ। নতুন বউকে তো সবাই দেখতে এসেছে, তুমি নতুন বউ বলে সে হয়তো তোমাকে দেখছে। কিছুক্ষণ পর আমি যখন ঘরে জল খেতে আসি তখন সেই মহিলা আমার ঘরে ঢুকে পড়ে আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আমি চমকে উঠি। সেই মহিলা আমাকে বলে, তুমি খুব সরল মেয়ে, কিন্তু তুমি ভুল জায়গায় এসে পড়েছ। যার সাথে তোমার বিয়ে হয়েছে সে মোটেও ভালো মানুষ নয়। আমি জানি না এরা কি করে তার সাথে তোমার বিয়ে দিল। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, এখানে থাকলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ওই মহিলা আমাকে এসব অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। আর তখনই আমার শাশুড়ি মা ঘরে চলে আসে। আমার শাশুড়ি মা সেই মহিলাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায়। সেই মহিলা আমার শাশুড়ি মাকে বলে, আপনার লজ্জা করে না একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? কিভাবে আপনি ওর সাথে আপনার ছেলের বিয়ে দিলেন? আমার শাশুড়ি মা তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে আমাকে বলা হয় ওই মহিলা তার মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে দিতে চেয়েছিল, আর সেটা হয়নি বলেই তার হিংসে হচ্ছে। সেই কারণে উনি আমাদের সম্পর্কটা ভাঙতে চান। আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করে, তোমার স্বামীকে কি তোমার খারাপ মনে হয়? সে কি তোমাকে এমন কিছু বলেছে যাতে তোমার খারাপ লেগেছে? সমস্যার বিষয়ে এটাই যে আমার স্বামী এখনো পর্যন্ত আমার সাথে কোনো কথাই বলেনি। সে খারাপ ভালো কোনো কথাই বলেনি, কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারি না, কারণ আমার পিসি আমাকে শিখিয়েছে যে স্বামী স্ত্রীর কথা অন্য কাউকে বলতে নেই। একজন ভালো বউয়ের এটাই কর্তব্য তার স্বামীর খারাপটাকে লুকিয়ে রাখা। আমি বলি, না, এরকম কিছুই নয়। শাশুড়ি না বলেন, তোমার স্বামী খুব ভদ্র সভ্য মানুষ। পরের দিন আমার বাপের বাড়ির লোকেরা আসে। তারা আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমাকে হেসে বলতে হয় আমি খুব ভালো আছি, কিন্তু সত্যিটা এটাই যে আমি এখন আমার স্বামীর মন জয় করতে পারিনি। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিল, তারা খুব আধুনিক না হলেও বেশ ভালো ছিল। তারা আমাকে আর আমার স্বামীকে দিল্লিতে বেড়াতে পাঠাতে চেয়েছিল। নতুন বিয়ে হবার পর সবাই বেড়াতে যায়, এতে আমি খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যে বেড়াতে গেলে হয়তো আমার স্বামীর মনটা ভালো হবে আর আমাদের মধ্যে যে দূরত্ব আছে সেটাও মিটে যাবে। কিন্তু আমার স্বামী সবার সামনে না বলে দেয়। সুরেশ তার মাকে জিজ্ঞেস করে, দিল্লিতে বেড়াতে যেতে কত টাকা খরচ হবে? মা বলে, মোটামুটি 30,000 টাকা তো লাগবেই। সুরেশ বলে, ওই টাকাটা তুমি মন্দিরে চাঁদা হিসাবে দিয়ে দিও, অথবা কোনো গরিব মানুষকে খেতে দিয়ে দিও। বেরিয়ে অত টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এতে আমার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমি ভাবি যে সুরেশ তো ঠিক কথাই বলেছে। ওর কথা শুনে আমার মনে হলো ও মানুষটা খারাপ নয়, ওই মহিলা মিথ্যা কথা বলছিল। আমি যখন আমার বাপের বাড়িতে আসি তখন আমার পিসিও সেখানে এসেছিল। পিসি আমাকে জিজ্ঞেস করে, সব কিছু কেমন চলছে? তুই শ্বশুরবাড়িতে সবার সেবা যত্ন করছিস তো? তোর স্বামীর সাথে কেমন সম্পর্ক তৈরি হয়েছে? কিন্তু যখন আমি পিসিকে সব কথা খুলে বলি তখন সে খুব চিন্তায় পড়ে যায়। পিসি বলে, তোকে আমি একটা কথা বলি, কিন্তু তুই এটা কাউকে বলবি না। কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদের মেয়েদের প্রতি কোনো আকর্ষণ থাকে না, সবাই ওদেরকে পুরুষত্বহীন ব্যক্তি বলে। না হলে এমনটা হতেই পারে না যে বিয়ের প্রথম রাতে তোর মতন বউয়ের দিকে সে ফিরেও তাকাবে না। আমার মনে হয় তোর স্বামীরও এরকম কিছু সমস্যা আছে। এটা শুনে আমি খুব বিব্রত হই। পিসি আরও বলে, এরকম পুরুষ মানুষদের সমাজ ভালো চোখে দেখে না, গ্রামের লোকেরা ওদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলে। আমি জিজ্ঞেস করি, এর কোনো চিকিৎসা নেই? পিসি বলে, কথা বলেও এরকম সমস্যার সমাধান করা যায়। কেউ যদি তাকে ভালোভাবে বোঝায় তাহলে সে ঠিক হতে পারে।
এছাড়াও সাধু বাবার কাছে এর ঔষধ আছে, তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া যেতে পারে, ডাক্তারের কাছেও এর চিকিৎসা আছে। কিন্তু যতদিন না তোর স্বামী তোর সাথে খোলা মনে মিশছে ততদিন তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না, না হলে তোদের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে। আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি আমার বাড়ি ফিরে আসি, আমি আমার ঘরের আলমারিটা পরিষ্কার করতে শুরু করি। সেখানে আমি একটা পুরনো ব্যাগ খুঁজে পাই। সেই ব্যাগটা বেশ ভারী ছিল। নতুন বউয়ের ঘরে কোনো পুরনো জিনিসপত্র রাখা উচিত নয়, মনে হয় কেউ এটা নিয়ে যেতে ভুলে গেছে। ওই ব্যাগের গায়ে আমার স্বামী সুরেশের নাম লেখা ছিল, তার মানে এটা আমার স্বামী, তাহলে তো এটা আমারও। সবাই বলে স্বামী সব জিনিসের উপর স্ত্রীর অধিকার থাকে, তাহলে আমি এটা খুলে দেখতে পারি। আমি দরজাটা বন্ধ করে ব্যাগটা খুলে দেখি। ভেতরে আমি যা সব দেখি তা আমি কিছুই বুঝতে পারি না। ভেতরে আমি একটা দড়ি দেখতে পাই আর একটা লাঠির মতো জিনিস, যেটা যারা ঘোড়া বা গরুর গাড়ি চালায় তাদের হাতে দেখা যায়। আর কিছু ফাঁস ছিল যেগুলো জানোয়ারদেরকে ধরার জন্য ব্যবহার করা হয়। আমি ওইগুলো দেখছিলাম, তখন হঠাৎ আমার স্বামী ঘরের ভেতর চলে আসে। আমি নর্মালভাবে জিজ্ঞেস করি এইগুলো কি। তারপর ও যা করে আমি ভাবতেও পারিনি। আমার হাতে ওই ব্যাগটা দেখে ও পাগল হয়ে যায়। ও দৌড়ে এসে আমার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। ব্যাগ দেখে লোহার মতন একটা জিনিস আমার পায়ের ওপর পড়ে যায়। সুরেশ আমার গালে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? কারোর জিনিসে না বলে হাত দিতে নেই। তোমার মা বাবা এটা তোমাকে শেখায়নি? আর কোনো দিন যদি দেখেছি আমার জিনিসে হাত দিতে, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। আমি কাঁদতে শুরু করি আর কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন সুরেশ আমার হাতটা চেপে ধরে বলে, এই কথাটা যদি বাড়ির আর কেউ জানতে পারে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় রেখো। আমি ঘরের এক কোনায় বসে সারা রাত কাঁদতে থাকি। আমার মনে হয় সুরেশের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, হয় ওর কোনো মানসিক সমস্যা আছে বা কেউ ওর ওপর কোনো জাদু করেছে, না হলে নতুন বউয়ের গায়ে কেউ এভাবে হাত তোলে। পরের দিন সকালে আমি আমার পিসিকে ফোন করি। কাল রাতে কি ঘটেছে সেই ব্যাপারে আমি তাকে কিছু বলি না। আমি শুধু তাকে বলি আমাকে এমন কোনো বাবার সন্ধান দিতে যে আমাকে সাহায্য করতে পারবে। পিসি বলে, সেই গ্রামে আমি আছি যেখানে একজন নামকরা বাবা আছেন, তুই তার কাছে যা, তিনি তোকে সাহায্য করবে। তার পরের দিন আমি আমার বাপের বাড়ি যাবার বাহানায় আমার ছোট ভাইকে নিয়ে সেই বাবার আশ্রমে যাই। আমার ছোট ভাইয়ের বয়স 6 বছর। সে এসব কিছু বুঝতো না। সেই বাবার বয়সও বেশি ছিল না, তিনি আমার স্বামীর বয়সী হবে। কিন্তু আশেপাশে আমি ওনার খুব প্রশংসা শুনতে পাচ্ছিলাম, তাই আমি ওনার আশ্রমে গিয়ে বসলাম। যখন আমার সুযোগ এলো তখন আমি বাবাকে সব কথা খুলে বললাম। আমি বললাম, আমার মনে হয় আমার স্বামী পুরুষত্বহীন ব্যক্তি, তার মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নেই। আপনি এমন কিছু একটা করুন যাতে আমার স্বামী আমাকে ভালোবাসে। বাবা আমাকে জিজ্ঞেস করে আমি কোন বাড়ি থেকে এসেছি। আমি আমার শ্বশুর বাড়ির নাম বলি না, কারণ আমি চাই না আমার স্বামীর এই বিষয়টা জানাজানি হোক। আমি অন্য একটা ভুল ঠিকানা দিয়ে দিই। বাবা বলেন, আজকাল এসব খুব বেশি হচ্ছে। জানি না আজকাল ছেলে মেয়েদের কী হয়েছে, মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণ নেই আর ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ নেই, যেন উল্টো গঙ্গা বইছে। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার সমস্যার সমাধান আমি করব। একটা লেখা লিখে দেব, সেই লেখাটা তুমি রোজ তোমার স্বামীকে জলে গুলে খাওয়াবে। এমনটা তোমাকে 3 দিন করতে হবে। রোজ রাতে শোবার আগে স্বামীকে এটা খাওয়াতে হবে। এমনটা যদি তুমি 3 দিন করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বলি, আমি বারবার এখানে আসতে পারবো না। আপনাকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কি করে করব। বাবা বলেন, তুমি আমার নাম্বারটা লিখে নাও আর নাম্বারটা কোনো মহিলার নামে সেভ করো যাতে কেউ বুঝতে না পারে। পাশে একজন মহিলা বসেছিলেন। তিনি বলেন, বাবা খুব ভালো মানুষ, তিনি সবাইকে সাহায্য করেন, না হলে উনি তোমাকে তার নাম্বার দিতেন না, এখানে আসতে বলতেন। এখানে এলেই তো তোমাকে পয়সা দিতে হবে। আমি বাবার নাম্বারটা সেভ করে নিলাম আর বাবাকে 10,000 টাকা দিয়ে ওখান থেকে চলে গেলাম।
প্রথম দিন তো আমি সুরেশকে ওই লেখাটা জলে গুলে খাইয়ে দিলাম। প্রথম দিন আমি কোনো পার্থক্য দেখতে পেলাম না। পরের দিন আমি আবার সেই লেখাটা আমার স্বামীকে খাইয়ে দিলাম। সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি সুরেশের হাতে আমার ফোনটা। প্রথমে আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর আমার মনে পড়ে যে আমি বাবার নাম্বারটা কোনো মহিলার নামে সেভ করেছি, তাই সুরেশ কিছুই বুঝতে পারবে না। আমি বাবাকে কোনো মেসেজও করিনি, তাহলে আমার ভয় পাবার কোনো কারণ নেই। সুরেশ আমার ফোনটা রেখে দিয়ে আমাকে বলে, পরের সপ্তাহে আমরা অন্য বাড়িতে চলে যাব, তুমি আর আমি আলাদা থাকবো। আমি বলি, আমার আলাদা থাকার কোনো ইচ্ছে নেই, আমি এখানেই ভালো আছি। সুরেশ বলে, তোমার ইচ্ছে নেই, কিন্তু আমার ইচ্ছা আছে। আমি বলি, কিন্তু সবাই তো এটাই বলবে যে আমি তোমাকে তোমার মা বাবার থেকে আলাদা করে দিয়েছি। সুরেশ বলে, আমি আমার মা বাবার একমাত্র ছেলে নই, ওনাদের আরও ছেলে মেয়ে আছে, তারা তাদের দেখবে। আর এমনিতেও এখানে আমাদের সম্পর্কটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, আমরা আলাদা থাকলে আমাদের সম্পর্কটা আরও মজবুত হবে। আমি বলি, তুমি কি তোমার বাড়ির লোকেদের কারণে চিন্তায় থাকো আর তাই আমাকে সময় দিতে পারো না? সুরেশ বলে, ধরে নাও তাই, এখন আমার কিছু জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। এই বলে সুরেশ ঘর থেকে বেরিয়ে যায়। আমার স্বামী আমার সাথে এত দিন পর কথা বলল, আমার এটা খুব ভালো লাগলো। সে বলেছে আমাকে আলাদা রাখবে। আমার পিসি বলতো যে স্বামীরা তখন স্ত্রীকে একটা আলাদা বাড়ি বানিয়ে দেয়, তখন স্ত্রীরা জিতে যায়। বেশিরভাগ পুরুষরা এটা করতে চায় না, তারা তাদের পরিবারে থেকে আলাদা থাকতে চায় না। আমরা যদি আলাদা থাকি তাহলে সুরেশ আমাকে বেশি সময় দিতে পারবে আর আমার সাথে বেশি করে কথা বলতে পারবে, আর আমাদের সম্পর্কটা ভালো হবে। এখানে হতেই পারে ও পরিবারের চাপে আমার সাথে খারাপ ব্যবহার করে। ও পরিবারের বড় ছেলে, ওর উপর অনেক দায়িত্ব। সুরেশ নিজেই আমার সাথে আলাদা থাকার ইচ্ছে প্রকাশ করেছে, তার মানে বাবার ওষুধে কাজ দিচ্ছে। আমি তো আনন্দে পাগল হয়ে যাই। পরের দিন সকালে এই সুখবরটা বাবাকে দেওয়ার জন্য আমি ওনাকে ফোন করি, কিন্তু ওনার ফোনটা বন্ধ ছিল। সেদিন রাতে আমি যখন ওই লেখাটা জলে গুলে আমার স্বামীকে খাওয়াই, তখন সে আমার দিকে তাকিয়ে বলে, তুমি বাবার দেওয়া লেখা আমাকে খাওয়াচ্ছ, তাই না? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। তারপর ও আমাকে মারতে শুরু করে। ও আমাকে মারতে মারতে বলে, ওই বাবার তো আমি এমন অবস্থা করেছি যে কোনো দিন আর নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। তোমার সাহস কি করে হলো এসব করার? আমি মহিলাদের সহ্য করতে পারি না, তাদেরকে কষ্ট দিতে আমার খুব ভালো লাগে। তাই তো আমি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাচ্ছিলাম, যাতে ওখানে গিয়ে আমি তোমার উপর ভালো করে অত্যাচার করতে পারি। আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। বাড়ির লোকেরা এসে দরজা ধাক্কা দিতে শুরু করে। আমি অনেক কষ্টে গিয়ে দরজাটা খুলি। আমার অবস্থা দেখে সবাই চমকে ওঠে। আমার ভাগ্য ভালো যে আমার মা বাবাও তখন এই বাড়িতে এসেছিল। তারা আমাকে দেখে বলে, আমরা এক্ষুনি সুরেশের সাথে কথা বলতে চাই। আমি বলি, তোমরা আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার মা বাবার সাথে বাড়ি ফিরে আসি। পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে সুরেশ মহিলাদের উপর টর্চার করে। এর আগেও 2-3 জন মহিলার সাথেও এমনটা করেছে। যেই মহিলা আমাকে সাবধান করতে এসেছিল সে সত্যি কথা বলছিল, কিন্তু তখন আমি ওনার কথা বুঝতে পারিনি। আমরা আরও জানতে পারি যেই বাবা আমাকে সাহায্য করেছিলেন তাকে সুরেশ মিথ্যে কথা বলে তার কাছে ডেকে এনে খুব মেরেছে। তিনি এখন হাসপাতালে। আমার পরিচিত একজন উকিল ছিল, তাকে দিয়ে আমি আমার ডিভোর্স কেস ফাইল করাই। আমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু আমার জীবনটা বরবাদ হয়ে যায়। 6 বছর আমি বাড়িতে বসে থাকি, আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তারপর 6 বছর পর আমার একটা সম্বন্ধ আসে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়। তার আগের স্ত্রী মারা গেছে, তার 2 জন ছেলে আছে। মা বাবা আমার বিয়ে দিয়ে দেয়। একদিন আমি জানতে পারি যে সুরেশের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এখন বিছানায় পড়ে আছে, আর তার দেখাশোনা করার মতন কেউ নেই। তার 2টো পা অকেজো হয়ে গেছে, সে আর হাঁটতে চলতে পারে না।
তাকে হুইল চেয়ারে করে ঘুরতে হয়। এটা শুনে প্রথমে আমার খারাপ লাগে, কিন্তু তারপর মনে হয় এটা ভগবানের মার। আমার মতো মেয়েরা যাদের উপর সে অত্যাচার করেছে, আমাদের হয়ে ভগবান ওর উপর প্রতিশোধ নিয়েছে। এখন আমার যার সাথে বিয়ে হয়েছে সে খুব ভালো মানুষ, খুব ভালোভাবে আমার খেয়াল রাখে। তারা দুজন ছেলে আছে যারা আমাকে মা বলে ডাকে। মা ডাক শুনতে আমার খুব ভালো লাগে। আপনাদের বলছি, আপনারা মেয়েদের বিয়ে দেবার আগে খুব ভালো করে খোঁজ খবর নেবেন, কারণ এটা আপনার মেয়ের সারা জীবনের প্রশ্ন। সে যদি কোনো খারাপ ছেলের হাতে পড়ে যায় তাহলে তার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। মেয়ের বিয়ে দেওয়ার আগে এটা দেখবেন যে ছেলেটার কত টাকা আছে, এটা দেখবেন যে সে কেমন মানুষ। আজও আমি মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে ভয়ে আটকে উঠি, শুধু ভাবি যে সুরেশ আমার জন্য পুরো প্ল্যান সাজিয়ে রেখেছিল। ও যদি আমাকে একবার অন্য বাড়িতে নিয়ে চলে যেত, তখন আমাকে সাহায্য করার মতো কেউ থাকতো না। ভগবানের অসীম কৃপা যে আমি বেঁচে গেছি। ধন্যবাদ বন্ধুরা।